বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কথা বলবার জন্য দুজন অর্থনীতিবিদ আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমার বায়ে বসা আছেন জাতিসংঘের উন্নয়ন গবেষণা প্রধান, যিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ হেডকোয়ার্টারে কর্মরত, ডক্টর হামিদ রশিদ। আর আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক এবং উন্নয়ন অন্বেষণের চেয়ারপারসন ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। যে প্রসঙ্গটি আলোচনা করতে চাই, যে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্কের যে ডায়নামিক্স, সেটা মনে হচ্ছে ধীরে ধীরে অনেকখানি বদলে যাচ্ছে। বিশেষ করে যদি ইন্ডিয়া, চায়না এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই তিনটে দেশই বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্পর্কের বিচারও। সাম্প্রতিক এই তিনটে দেশের সঙ্গে যদি সম্পর্কের বিবেচনাটা করি, সেখানে দেখা যাচ্ছে যে অনেক বদলে যাচ্ছে। সো আপনার কতটা একমত এবং আপনাদের বিশ্লেষণটা কি? কেউ কেউ মনে করেন, কিছুদিন আগে পর্যন্ত অনেকে মনে করতেন যে বাংলাদেশ বোধহয় পুরো ইন্ডিয়ার পেটের মধ্যে ঢুকে পড়েছে। গত কয়েক মাস ধরে আবার এটি বলা শুরু হচ্ছে যে বাংলাদেশ এখন পুরোপুরি চীনের পেটের মধ্যে ঢুকে পড়ছে, এবং এটি নিয়ে দেখা যাচ্ছে যে পশ্চিমারা উদ্বিগ্ন, প্রতিবেশী ভারত খানিকটা উদ্বিগ্ন। তো সব মিলিয়ে এই রাজনীতি, অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের যে এই তিন দেশের সঙ্গে সম্পর্ক বা সম্পর্কের যে মাত্রার উত্থান পতন বা অদল বদল হওয়া, সেটিকে আপনারা কিভাবে বিশ্লেষণ করেন অর্থনীতিবিদ হিসেবে? ডক্টর হামিদ রশিদ। ধন্যবাদ জিলু ভাই। আমার মনে হয় প্রশ্নটা আপনার অনেকটা আন্তর্জাতিক সম্পর্কের প্রশ্ন, অর্থনৈতিক সম্পর্কটা বিষয়টা অবশ্যই ওখানে জড়িত আছে, কিন্তু এই দুটাকে একসাথে দেখতে গেলে আমার মনে হয় যে এই ধরনের এক্সপ্রেশন যে পেটের মধ্যে ঢুকে গেছে, আই থিঙ্ক জেনারেলি অ্যাটলিস্ট আমরা আমাদের ওই ধরনের অ্যাভয়েড করা উচিত। এটা কোনো কান্ট্রি এভাবে আরেকটা দেশের পেটের মধ্যে ঢুকে যাচ্ছে না আমাদের মনে হয়। অবশ্যই এখানে গ্লোবালি এই রিলেশনশিপগুলো ইজ এ ফ্লুইড রিলেশনশিপ। এখন ইন্ডিয়া এবং ইউএস এবং চায়নার মধ্যে ট্রেড ডিসপিউট চলছে। হ্যাঁ, সেই ট্রেড ডিসপিউটের অলসো রিজনাল স্পিল ওভার আছে। সেই ট্রেড ডিসপিউট হলো বেসিক্যালি অন দ্য সারফেস মনে হবে যে এটা ট্রেড ইমব্যালেন্স নিয়ে, মানে চায়না আমেরিকাতে অনেক বেশি রপ্তানি করছে, আমেরিকা ওই পরিমাণে রপ্তানি করতে পারছে না। তাদের বাণিজ্যিক বৈষম্য যেটা আছে সেটাকে সরানোর জন্য বা কমানোর জন্য ইউএস কিছু মেজার নিয়েছে। কিন্তু আসল ব্যাপারটা হলো চায়না ইউএস এর মধ্যে রিলেশনশিপ হলো অন টেকনোলজির সাইড। টেকনোলজির যে কম্পিটিশনটা হচ্ছে, চায়না এখানে কিন্তু অনেকটা এগিয়ে গেছে, স্পেশালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা হলো ফ্রন্টিয়ার টেকনোলজি, সেখানে চায়না অনেক এগিয়ে গেছে। সেটা নিয়ে আমেরিকার মধ্যে যথেষ্ট একটা, স্পেশালি সিলিকন ভ্যালিতে যথেষ্ট একটা নার্ভাসনেস রাইজ করছে। সে একটা ডাইমেনশন। ওটা আরেকটা হলো এখানে সাউথ এশিয়াতেও, যেহেতু আমেরিকাতে এখন আপনি যদি দেখেন, স্পেশালি আফটার 2016, there's a retreat from multilateral commitments. Many multilateral process থেকে আমেরিকাতে আস্তে আস্তে একটু হয়েছে। তারা রিজিওনাল ইস্যুসেও তারা কিছুটা হলেও হ্যান্ডস অফ পলিসি নিচ্ছে। সেক্ষেত্রে রিজিওনাল পাওয়ার, রিজিওনাল সুপার পাওয়ার হিসেবে ইন্ডিয়ার রোলটা একটু বেশি বের হয়ে আসছে। বিকজ আগে যেরকম কাউন্টার ওয়েট আমেরিকা থেকে আসতে পারতো, অন্য দেশ থেকে আসতে পারতো, ওটা হচ্ছে না। ইন্ডিয়া ইজ প্লেইং এ মোর ডমিনেন্ট রোল ইন সাউথ এশিয়া, দ্যাটস অলসো এক্সপেক্টেড। এখন যেটা ইন্ডিয়া চায়না রিলেশনশিপটাও আমাদের দেখতে হবে যে দ্যাটস অলসো ভেরি ডাইনামিক রিলেশনশিপ, মিনিং দ্যাট এটাকে একটা ফিক্সড পয়েন্টে আপনারা বলতে পারবেন না এই রিলেশনশিপ কোন দিকে যাচ্ছে, মানে দের ইজ ব্যাক অ্যান্ড ফোর্থ। আমরা বাংলাদেশ দুটো দেশের সাথে সম্পর্ক রাখতে হবে, মানে অর্থনৈতিক কারণে আমাদের সাথে চায়নার যথেষ্ট সম্পর্ক রয়েছে এবং এটা আরও গভীর হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেক্ষেত্রে ইন্ডিয়ার সাথে আমাদের রাজনৈতিক সম্পর্ক আছে, সেখানেও একটা ব্যালেন্স করতে হবে। তো আমি বলবো যে এখন পর্যন্ত যদি বলতে হয়, এই সম্পর্কটা কোনোরকম মেজর কোনো রিস্ক দেখা যাচ্ছে না যে হ্যাঁ আমরা একদিকে টিল্টেড হচ্ছি, আরেকদিকে টিল্টেড হচ্ছি না। আই থিঙ্ক সো ফার ইটস এ ব্যালেন্সড রিলেশনশিপ উইথ বোথ কান্ট্রিজ। আপনি তাই মনে করছেন? অনেকে মনে করে যে অর্থনৈতিক সম্পর্ক যেটা চায়নার সঙ্গে, সেটা আসলে বাংলাদেশকে একটা বড়, মানে এই মাত্রায় নির্ভরতা এবং বাংলাদেশের যেসব প্রকল্পে চাইনিজ যে ইনভেস্টমেন্ট, সেগুলো বাংলাদেশকে একটা বড় ঝুঁকির মতো ফেলে দিতে পারে বাংলাদেশের সামরিক অর্থনৈতিক অবস্থা আজকের দিনে যা, সেই বিবেচনা থেকে আপনি কতটা একমত? এখানে যেটা দেখতে হবে আমাদের যে শুধু চাইনিজ ফরেন ডেট না, আমাদের টোটাল ফরেন ডেটটা, আমাদের বৈদেশিক ঋণ যা আছে, সেখানে আমি এক্সাক্ট পার্সেন্টেজ জানি না কতটুকু চাইনিজ ডেট।
আমাদের যে টোটাল ডেট বার্ডেন যেটা আছে, ঋণের বোঝা যেটা আছে, সেটা অবশ্যই বেড়ে গেছে, বিকজ আমাদের অনেক কনস্ট্রাকশন হচ্ছে দেশে। এই দেশের কনস্ট্রাকশনগুলোকে ফাইন্যান্স করার জন্য ডোমেস্টিক সেভিংস ইজ নট এনাফ, সো ইউ হ্যাভ টু ফাইন্ড রিসোর্সেস ফ্রম এলসওয়্যার। আবার একই সাথে আমরা যেহেতু মিডল ইনকাম কান্ট্রি হিসাবে বাংলাদেশ ইমার্জ করছে, সেক্ষেত্রে কনসেশনাল ফান্ডিং ইজ বিকামিং মোর স্কেয়ার্স। আপনি যে ওয়ার্ল্ড ব্যাংক থেকে বা আদার ডেভেলপমেন্ট ব্যাংক থেকে যেরকম ফান্ডিং আগে পেতেন, সেটাও কমে যাবে। সেক্ষেত্রে ইউ হ্যাভ টু ফাইন্ড অল্টারনেটিভ সোর্সেস অফ ফান্ডিং, অ্যান্ড চায়না থেকে অনেক ঋণ আসছে। সেখানে আমার যেটা অভিমত হবে যে ঋণের লেভেলটা অফকোর্স ইট হ্যাজ ইনক্রিজ, কিন্তু মেইন কনসার্নটা হওয়া যে সেই ঋণটা দিয়ে আমরা কি কাজে লাগাচ্ছি। আর যেটা আমরা যে ঋণটা নিচ্ছি, মনে করেন $100 মিলিয়ন একটা ঋণ নেওয়া হলো, সে 100 মিলিয়নের প্রজেক্ট আমরা করছি কিনা। যদি ওটা 100 মিলিয়নের ঋণ নিয়ে যদি 20 মিলিয়নের প্রজেক্ট করা হয়, তো ভবিষ্যতে জিডিপি কিন্তু ওইভাবে বাড়বে না। আপনার বোঝাটা থাকবে 100 মিলিয়নের, কিন্তু আপনি ইকোনমিক বেনিফিট পাবেন ফ্রম $20 মিলিয়ন ইনভেস্টমেন্ট। সেই ডিসক্রিপেন্সিটা তখন আমাদের ডেট সার্ভিসিং এটা সমস্যা হতে পারে। ওইটা নিয়ে আমাদের আসলে চিন্তা করা উচিত যে আমাদের ওভারঅল যে বাস্কেট অফ ডেট ফ্রম মেনি ডিফারেন্ট সোর্সেস, মাল্টিল্যাটারাল সোর্স থেকেও অনেক ডেট আছে, ওয়ার্ল্ড ব্যাংক, IMF থেকে ডেট আছে, এবং বায়োল্যাটারাল যেসব ঋণগুলো আছে সবগুলো ঋণকে একসাথে দেখে আমাদের টোটাল ডেট সার্ভিসিং কস্ট কি হবে আজকে 5 বছর পরে, 10 বছর পরে, 15 বছর পরে এটা দেখা দরকার। সেই ভাষায় আমাদের এটা ইকোনমিক প্ল্যানিং দরকার আছে। কিন্তু ওইটা যে ঋণের বোঝার কারণে আমরা একটা মেজর ক্রাইসিসে পড়তে পারি। ক্রাইসিসে তখনই পড়বো যদি আমাদের ফরেন কারেন্সি আর্নিং যদি কমে যায় কোনো কারণে, এবং সেটা দুইটা সোর্সে ফরেন কারেন্সি আর্নিং আমরা ডিপেন্ড করি। একটা হলো যে আমাদের রেডিমেড গার্মেন্টসের এক্সপোর্ট যেটা হয়, সেটা যদি কোথাও যদি একটা বড় শক আসে, এবং সেটা ইনএভিটেবল আসবে, হঠাৎ করে যদি কমে যায়, এবং আরেকটা হলো আপনার রেমিটেন্স আর্নিং যদি কমে যায়, তখন আমাদের ঋণ পরিশোধ করার সক্ষমতাটা অনেক কমে যাবে। সেইটা নিয়ে আমাদের চিন্তা করা উচিত, এবং ওখানে আমাদের কন্টিনিউয়াসলি প্ল্যান থাকা উচিত। কিভাবে আপনি যদি কমে যায়, আপনার ফরেন কারেন্সি আর্নিং যদি কমে যায় হঠাৎ করে, এই যে দুটো জায়গায় শকের আশঙ্কা করছেন, আপনি কেন করছেন? দুটা মানে ড্রিভেন মোস্টলি বাই টেকনোলজিক্যাল চেঞ্জ। সেটা হচ্ছে আপনি যদি দেখেন যেভাবে প্রযুক্তির, আমি আজকে দুপুরে একজন কথা বলছিলাম গার্মেন্টস, একজন রেডিমেড গার্মেন্টসের মালিকের সাথে। সে বলছিল যে তারা যে পরিমাণে অটোমেশনে যাচ্ছে, 3000 কর্মী ছিল, সেখান থেকে 300 কর্মীতে নেমে আসে। সো বেসিক্যালি অল অফ দেম আর গোয়িং ফর অটোমেশন। অটোমেশনে গেলে আমরা শুধু একা অটোমেশনে যাচ্ছি না, অন্য কান্ট্রিরও অটোমেশনে যাচ্ছে। সেখানে আমাদের যে লেবার কস্টের অ্যাডভান্টেজটা ছিল সেটা চলে যাবে। হ্যাঁ, আপনি যদি এখন মালয়েশিয়া যদি আবার ক্লোদিংয়ে যেতে চায়, উইথ ওয়ান মেশিন দে ক্যান ডু ইট। হ্যাঁ, আমরাও মেশিন কিনবো, ওরাও মেশিন কিনবো, ওই মেশিন দিয়ে ওরাও ক্লোদিং। আমাদের যে ক্লোদিং এর যে এক্সপোর্টের যে অ্যাডভান্টেজটা ছিল, কস্ট অ্যাডভান্টেজ, এটা ডিসঅ্যাপিয়ার করবে। মিনিং দ্যাট মেনি আদার কান্ট্রিজ ক্যান প্রডিউস দ্য সেম গুডস অ্যান্ড সার্ভিসেস, গুডস রেডিমেড গার্মেন্টস এট দ্য সেম কস্ট। তো আমাদের কাছ থেকে সোর্স করা তখন আমাদের এখন বড় একটা অ্যাডভান্টেজ হলো যে আমাদের লেবার কস্ট ইজ ভেরি লো। লেবার কস্ট উড বিকাম লেস ইম্পর্টেন্ট। সেকেন্ডটা হলো যে আপনার মিডল ইস্টে আমাদের যে শ্রমিক যাচ্ছে, এইটার ডিমান্ডটা অনেক কমে যাবে মিডল ইস্ট থেকে, বিকজ অফ টেকনোলজিক্যাল চেঞ্জ। ওখানে যখন আমাদের সৌদি আরবিতে 17 লক্ষ বাঙালি কাজ করে, অনেকেই কিন্তু ড্রাইভিং আছে। Self-driven car is a reality right now. Within 5 years' time, আপনার self-driven car will take over the Middle Eastern roads. ট্যাক্সিগুলো সব self-driven car মাধ্যমে চলবে। সেখানে আপনি কিন্তু ওই পরিমাণ শ্রম রপ্তানি করা, যে শ্রমশক্তি রপ্তানি করা হতো গত 40 বছরে, সেটা অনেক কমে যাবে। আমাদের রেমিটেন্স আর্নিং অনেক কমে গেলে দেন ইউ হ্যাভ টু হ্যাভ অল্টারনেটিভ সোর্সেস অফ আর্নিং, ফরেন কারেন্সি আর্নিং। সেটা কিন্তু এখন তো আমি দেখতে পাচ্ছি না কোথা থেকে আসবে সেটা। সেটাই একটা বড় একটা রিস্ক আমার কাছে মনে হচ্ছে। জি, আসবো আপনার কাছে ডক্টর রাশেদ আলম মাহমুদ তিতুমীর। যেখান থেকে শুরু করেছিলাম যে বাংলাদেশের এই যে 3 দেশের সঙ্গে সম্পর্কের জায়গাটা, রাজনীতি, অর্থনীতি এবং কূটনীতির ক্ষেত্রে, সেটা আসলে কতটা প্রভাব বিস্তার করছে বাংলাদেশের? জি, আমরা স্বাধীনতার মাসে আলোচনা করছি। তো স্বাধীনতার মাসে আমরা অনেক সময় বেশি করে আপনার সার্বভৌমত্ব নিয়ে আলোচনা করি, এবং সার্বভৌমত্বকে আপনি বিভিন্নভাবে দেখতে পারেন। তো প্রথমেই আমি যারা মুক্তিযুদ্ধ সহ অন্যান্য মানে এই সহস্র বছরের যে সংগ্রাম, যার মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র তৈরি হয়েছে, তাদের যারা আত্মাহুতি দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করতে চাই। তা আমরা যদি নিজেদের সক্ষমতা এবং সার্বভৌমত্ব, এবং সেটা যদি অর্থনৈতিক সক্ষমতায় আমরা এখানে আলোচনা করি, তাহলে কতকগুলো বিষয় লক্ষ্য করা দরকার।
যে আসলে যে কোনো পররাষ্ট্রনীতি হয় আমার দৃষ্টিতে এক একজন এক একভাবে দেখেন। আসলে ওই দেশের যে অভ্যন্তরীণ যে কারণ, সেই কারণেরই প্রতিফলন ঘটে হচ্ছে যে অপর একটি দেশের সাথে সম্পর্ক তৈরি এবং সম্পর্কের নীতি কিভাবে নির্ধারণ করা হবে। অর্থাৎ প্রতিটা দেশের নিজস্ব বাস্তবতাই নির্দেশ করে যে অন্য দেশের সাথে কি ধরনের সম্পর্ক তৈরি করতে হবে। তা আমরা পুরো বাস্তবতায় দেখেছি যে বাংলাদেশে আসলে আমরা বলেছি যে সবসময় একটা ভারসাম্যপূর্ণ স্বকীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক এবং কূটনীতি বলবৎ থাকা দরকার, কিন্তু সবসময় আমরা ভারসাম্যহীনতা লক্ষ্য করেছি, সেটি বিভিন্ন কারণে। তা আমরা যদি খেয়াল করি যে অর্থনীতির যে বর্তমানের যে চলক সমূহ, সেইখানে দাঁড়িয়ে এই বিষয়টাকে বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে নিঃসন্দেহে কতকগুলো আপনার ঝুঁকি আমরা লক্ষ্য করছি। প্রথম হচ্ছে যে একটা হচ্ছে যে বাংলাদেশে তো একটা উন্নয়নের বয়ান আছে, তাই না, যেটা ন্যারেটিভ, এবং সেইটাকে যারা রক্ষা করতে চান তারা সেইটাকে বিভিন্নভাবে উপস্থাপন করেন। কিন্তু সেই বয়ানের সাথে যদি আপনি সরকারি পরিসংখ্যান লক্ষ্য করেন তাহলে কিন্তু কতকগুলো চিত্র বেরিয়ে আসে। যেমন হচ্ছে যে বেকারত্ব বাড়ছে, তারপরে হচ্ছে দারিদ্র্য কমার হার কমে যাচ্ছে, আপনার বৈষম্য বাড়ছে, প্রতিষ্ঠানগুলো ভেঙে যাচ্ছে, বিশেষ করে ব্যাংক ব্যবস্থা একেবারেই, তারপরে হচ্ছে যে মোট দেশজ উৎপাদনের তুলনায় ব্যক্তি খাতের অবদান একেবারেই স্থবির আছে। এর সাথে গত 10 বছরে যেটা ছিল না সেটা যোগ হয়েছে। সেটি হচ্ছে যে আমাদের যে হারে আমদানি বাড়ছে সেই হারে রপ্তানি বাড়ছে না, যার ফলে আমাদের একটা বাণিজ্য ঘাটতি তৈরি হচ্ছে। এবং পরবর্তীতে আমরা লক্ষ্য করছি যে চলতি আয় ব্যয়ের যে ভারসাম্য, সেখানে অনেক দিন যাবৎ আমরা দেখেছি যে ধনাত্মক ছিল, এখন ঋণাত্মক অবস্থানে আছে, যার কারণেই দেখা যায় যে বলা হয় যে ডলারের দাম হুড়হুড় করে কেন বেড়ে যাচ্ছে। কিন্তু সেই যে ঋণাত্মক প্রভাব আমাদের পুরো আপনার বাণিজ্যিক ভারসাম্যে এখনো সেই রকম করে পড়েনি। কারণ হচ্ছে যে আমরা কতকগুলো ঋণ পাচ্ছি, সেই ঋণ যেমন ব্যক্তি খাতে আসছে, সেই ঋণ আবার যেটা হচ্ছে যে সাপ্লায়ার্স ক্রেডিট, অর্থাৎ হচ্ছে যে চীন বা ভারত আমাদের প্রচুর পরিমাণে ঋণ দিচ্ছে। তার মানে হচ্ছে এই ঋণগুলো আমাদের ক্রেডিট হচ্ছে, অর্থাৎ হচ্ছে যে যার ফলে ওইখানে আপনার হচ্ছে যে আমদানি এবং রপ্তানির মধ্যে ব্যাপক ব্যবধান থাকলেও সেই ব্যবধান সামগ্রিক পরিস্থিতির উপরে সেই রকম অনুভূত হচ্ছে না। কিন্তু যখন এখন তো ঋণগুলো ভেতরে আসছে, যখন ঋণগুলো বাইরে যাওয়া শুরু করবে তখন হচ্ছে যে আপনার ব্যালেন্স অফ পেমেন্টে একটা ঘাটতি দেখা দেবে। এরকম ঘাটতি আমাদের এই বাইরে যাওয়া বলতে যখন শোধ করা শুরু হবে, যে এই রকম ঘটনা আমাদের দেশে একবার ঘটেছিল কিছুদিন আগে, মানে এই রেজিমের মধ্যে যখন আব্দুল মাল মুহিত প্রথম অবস্থা শুরু করেছিলেন তখন এই ধরনের সমস্যা দেখা দিয়েছিল এবং তখন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে যেতে হয়েছিল এবং তার ফলবর্তীতে অনেকগুলো নীতি 6-7টা ট্রাঁশে অর্থাৎ ঋণ নেয়ার জন্য বড় রকমের পরিস্থিতি তৈরি হয়েছিল। এখন সেই ক্ষেত্রে লক্ষ্য করার বিষয় হচ্ছে যে চীন যদি যেমন পাকিস্তানের ক্ষেত্রে সৌদি আরব বা চীন তার সাথে সাথে IMF-ও মোকাবেলা করছে, যার ফলে পাকিস্তান এখন হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে আছে। তো সেইটা একটা বড় রকমের যে এই ধরনের পরিস্থিতি হলে তাহলে সম্পর্ক কে আসলে টাকা দিতে পারবে সেটা একটা বাস্তবতা তৈরি করছে, সেটাই প্রধান বিবেচ্য বিষয়। এটা একটা বিবেচ্য বিষয় হতে পারে। দ্বিতীয় বিবেচ্য বিষয় হচ্ছে যে আপনার আর যে বর্তমানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে কিন্তু বাংলাদেশে যে বিনিয়োগ আছে সেই বিনিয়োগ দেশ হিসাবে সর্বোচ্চ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং যেমন ধরেন উদাহরণ হিসাবে বাংলাদেশের যে গ্যাস আছে, এখন যে গ্যাস চলে তার কিন্তু 50%-এরও বেশি মালিকানাধীন প্রতিষ্ঠান হচ্ছে মার্কিন প্রতিষ্ঠান। তেমনি আপনার অন্যান্য যদি খেয়াল করেন আবার বাংলাদেশের একক রপ্তানি ডেস্টিনেশন ও সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তো এখন হচ্ছে যে এর মধ্যে আমরা লক্ষ্য করছি যে 7 বিলিয়ন 8 বিলিয়ন করে লাইন অফ ক্রেডিটের অনুযায়ী ভারতও আমাদেরকে সহায়তা দিচ্ছে, বিশেষ করে রেল। যখনই আপনি যদি ছোট করে এটাকে দেখেন
তাহলে হচ্ছে যে পুঁজি যখন বিনিয়োগ করেন তখন আপনি নিরাপত্তা খোঁজেন, তখন নিরাপত্তা খোঁজার কারণেই তখন আপনি একটা রাজনৈতিক সম্পর্ক তৈরি করেন, এবং এই রাজনৈতিক সম্পর্ক, কারণ পুঁজির নিরাপত্তা দরকার, এবং পুঁজির নিরাপত্তা দরকার হলেই আপনি রাজনীতির সাথেও এক ধরনের সম্পর্ক তৈরি করেন। এই সম্পর্কের ক্ষেত্রে তাহলে আমরা এখন অদল বদলগুলো কি দেখছি, তা আমরা যদি খেয়াল করি 3টা ঘটনা ঘটছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তত 5 থেকে 6টা ক্ষেত্রে তার অবস্থান অনেক উপরে এবং একমাত্র পরাশক্তি। আপনি যদি খেয়াল করেন যে জ্ঞান বিজ্ঞানের শাখায়, তারপরে দ্বিতীয় যদি খেয়াল করেন হচ্ছে যে সামরিক শক্তির দিক থেকে, তৃতীয় যদি খেয়াল করেন হচ্ছে যে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় ভেটো প্রদানের ক্ষমতা, বা ভেটো করা যায় না কিন্তু যেমন মনে করেন বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলে ভেটো নাই, কিন্তু কোনো সিদ্ধান্ত যদি নিতে হয় 13% এর শেয়ার হোল্ডার যদি নাম অনুমোদন দেয় তাহলে আপনি দিতে পারবেন না। তার মানে হচ্ছে যে আন্তর্জাতিক সংস্থাগুলোতে তাদের একটা ভেটো। তারপরে আপনি যদি খেয়াল করেন সেটি হচ্ছে যে এই যে বিশ্বের, বিশেষ করে পশ্চিমা বিশ্বের এবং তাদের ভাষায় মুক্ত বিশ্বেরও তারা নেতা, তো এই রকম একটা পরিস্থিতিতে আছে, কিন্তু তার সে নিজের খপ্পরের মধ্যে আছে। তার প্রতিদিন মার্কিন যুক্তরাষ্ট্রের মিডিয়া প্রতিদিন আলোচনা করছে তার প্রেসিডেন্টের নির্বাচনটা কতটুকু সঠিক হয়েছে এবং তাকে কেউ ইনফ্লুয়েন্স করেছে কিনা। ঠিক একই কায়দায় যদি আপনি চিন্তা করেন, তার মানে হচ্ছে যে তার একটা বড় রকমের ক্ষমতা আছে, কিন্তু তার আমেরিকা প্রথম নীতির কারণে এক ধরনের বিযুক্তি ঘটেছে আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে, এবং সাম্প্রতিককালে তার এক ধরনের অবস্থানটা ধরে রাখতে পারছে না, বিশেষ করে উত্তর কোরিয়ার ক্ষেত্রে। তারপরে আমরা কিছুদিন আগে লক্ষ্য করলাম হচ্ছে ভেনেজুয়েলার ক্ষেত্রে এবং সিরিয়া এবং আফগানিস্তানের ক্ষেত্রে। তার মানে হচ্ছে যে তার পরাশক্তির যে প্রভাব, সেই প্রভাবটা কি করছে। দ্বিতীয় দিকে যদি চীনের দিকে আসেন, তাহলে দেখবেন যে চীনে আপনার বড় রকমের 3টা পরিস্থিতি তৈরি হয়েছে। চীনের প্রচুর পরিমাণে পুঁজি আছে, যেটা উদ্বৃত্ত পুঁজি। দ্বিতীয় হচ্ছে যে চীনের যে উৎপাদন কাঠামোয় বড় রকমের একটা কাঠামোগত পরিবর্তন হয়েছে, যার ফলে তার অনেক ক্ষেত্রেই আসলে বেশি পরিমাণে এক্সেস ক্যাপাসিটি আছে, সেটাকে তাকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। 3 নম্বর হচ্ছে যে চীনের যে আপনার কাঠামোগত পরিবর্তনের কারণে তার যে চাহিদার কারণে সারা পৃথিবীতে যাতে তার যোগান সরবরাহ থাকে, সেই জন্যে তার একটা কৌশলগত দ্বার উন্মোচন করতে হচ্ছে। আগে চীনে সাধারণত মালাক্কা প্রণালী দিয়েই অধিকাংশ তার আপনার হচ্ছে যে র ম্যাটেরিয়ালস বা রসদ যেত, কিন্তু এখন আপনি যদি এভাবে বাণিজ্য বাড়ে তাহলে তার পক্ষে আসলে মালাক্কা প্রণালী দিয়ে এত যাওয়া সম্ভব না। সেই ক্ষেত্রেই সে পুরনো একটা যে সিল্ক রোডের কথা বলে, প্রথমে ছিল ওয়ান বেল্ট ওয়ান রোড, পরবর্তীতে এসে আপনার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে সে চাচ্ছে যে তার কৌশলগত যোগাযোগ ব্যবস্থা বহুমুখীকরণ করা হোক এবং তার মাধ্যমে সার অর্থনীতি সচল থাকুক। তাহলে সেটাও একটা রাজনৈতিক একটা পদক্ষেপ হয়েছে। তৃতীয় যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে ভারতের ক্ষেত্রে, সেটি হচ্ছে যে ভারত নিজেকে দাবি করে হচ্ছে গণতান্ত্রিক এবং বহুত্ববাদী রাষ্ট্র হিসেবে। তো সেই ক্ষেত্রে তার হিন্দুত্ব পুনরুত্থানবাদী নেতা এবং তার এক ধরনের বড় রকমের কর্তৃত্ববাদী নেতার আবির্ভাব ঘটেছে। তার কারণে এবং ভারতের ক্ষেত্রে অনেক সময় লক্ষ্য করা গেছে, বিশেষ করে আপনার কূটনৈতিক নীতি ক্ষেত্রে তার যে আমলাতন্ত্র আছে সেটা খুব প্রথিত, এবং এই আমলাতন্ত্র কখনোই নড়ে এবং চড়ে না, এবং যার ফলে রাজনৈতিক বাস্তবতার মাধ্যমে কোনো সিদ্ধান্ত নেওয়ার সম্ভব নেই, যার কারণে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের ওঠানামা অনেক লক্ষ্য করা যাচ্ছে। এ কথা সত্যি যে প্রতিবেশীর সাথে সবসময়ই টেনশন থাকবে, এটা কিন্তু নতুন কিছু না। পৃথিবীর সব জায়গায় এরকম টেনশন আছে, হাসি ঠাট্টাও হয়। যেমন হচ্ছে যে আপনি যদি খেয়াল করেন যুক্তরাজ্যের মানুষ সবসময় ফরাসি দেশ নিয়ে হাসি ঠাট্টা করে, তাহলে হচ্ছে যে দেখা যাচ্ছে যে, কিন্তু আমি দুটো দ্রুত কথা বলে শেষ করে দিতে চাই, এই পর্যায়টা শেষ করে দেই। সেটি হচ্ছে যে যারা মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আপনার চীন বড় রকমের সংঘাতের দিকে যাবে,
সেটা আমি মনে করি না। কারণ হচ্ছে যে সেটার হবে হচ্ছে একটা অ্যাকোমোডেশন এবং হেজিং, অর্থাৎ হচ্ছে মাঝে মাঝে এটা উপরে উঠবে, আবার অ্যাকোমোডেট করবে, আবার তারা লেনদেন করবে, সেই রকম সম্পর্ক। ভারতের সাথে চীনের সম্পর্কটা আমি মনে করি একটা কম্পিটিটিভ কোলাবোরেশন। ডোকলাম দিয়ে আমরা ৭২ দিন দেখেছি, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে মোদি বহুতবার শি জিনপিং এর সাথে যোগাযোগ করেছেন। তার মানে হচ্ছে যে ভারতের সাথে ভারত এই সম্পর্কটা তার দরকার, কারণ বিশেষ করে বর্তমানকালে যেহেতু তার একটা নির্বাচন হচ্ছে, নির্বাচনে যে সমস্ত কথা বলে মোদি ক্ষমতায় এসেছিলেন, অর্থাৎ সবকা সাথ সবকা বিকাশ অথবা আছে দিন হায়, এই সমস্ত, আমার দুঃখিত আমার খুব দুর্বল হিন্দির জন্য, কিন্তু এই সমস্ত বিষয় আর বলা যাচ্ছে না। কারণ হচ্ছে আপনি ইতিমধ্যেই জেনেছেন যে ভারতে সরকার তার আপনার বেকারত্বের রিপোর্ট ছাড়ছে না এবং দরিদ্র বিমোচনের রিপোর্ট ছাড়ছে না, এবং তাহলে হচ্ছে যে তখন তার একটাই বিষয় থাকে রাজনৈতিক বৈতরণী পার হওয়ার জন্য, সেটি হচ্ছে যে নিরাপত্তার কার্ড লেখা। কিন্তু আমাদের যেটা আলোচনা করা দরকার, আমরা পরবর্তীতে আলোচনা করব, সেটা হচ্ছে যে ভারত বাংলাদেশ সম্পর্ক এবং বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের সম্পর্ক। ডক্টর হামিদ রশিদ। না, আমার মনে হয় যে এখানে যে বিষয়গুলো আসছে, একটা হলো যে কমপ্লেক্স মনে হচ্ছে না, কমপ্লেক্স না, এটা প্রথমে যেটা বলতে চাচ্ছি যে আমাদের যে ব্যালেন্স অফ পেমেন্ট যদি দেখেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যালেন্সের কথা উনি বললেন, সেটা হলো যে এখন যেটা হচ্ছে যে আপনার শুধুমাত্র কারেন্ট অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন যেটা, সেটা হলো যে আপনার ইম্পোর্ট অনেক বেড়ে গেছে এবং এক্সপোর্ট সেই পরিমাণে বাড়ছে না। সো ইউ সি এ গ্যাপ। গ্যাপটার একটা কারণ হলো যে আপনার ক্যাপিটাল অ্যাকাউন্টের মাধ্যমে ব্যালেন্স অফ পেমেন্টের দুইটা অ্যাকাউন্ট আছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যান্ড কারেন্ট অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টের মাধ্যমে যত ঋণগুলো আমরা নিচ্ছি সেটা আসছে ক্যাপিটাল অ্যাকাউন্টে, কিন্তু ঋণগুলো তো আপনি দেশে থাকছে না, সেই ঋণের টাকা দিয়ে আপনাকে কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে ওটা ইম্পোর্ট করতে হচ্ছে। সো এটা আমি অন্য দেশে দেখেছি, ভুটানে 2011-12 সালে ভুটানের জিডিপি গ্রোথ রেট এক্সিডেড 12%, 12-13% কি হচ্ছিল, এবং তারা একটা ছোটখাটো ক্রাইসিস, যদিও জিডিপি গ্রো করছিল কিন্তু ব্যালেন্স অফ পেমেন্ট একটা ক্রাইসিস শুরু হয়েছিল এখানে। কারণ হলো যে ওদের সমস্ত প্রজেক্টগুলা ইন্ডিয়ান ফান্ড করছিল, হাইড্রো পাওয়ার প্রজেক্ট, সেখানে সমস্ত টাকা ওরা আসছিল কারণ ক্যাপিটাল অ্যাকাউন্টে, বাট প্রায় পুরো টাকাটাই চলে যাচ্ছিল টু মিট দ্য ইম্পোর্ট এক্সপেন্ডিচার। তো এই যে এই শর্ট টার্ম ইমব্যালেন্সটা, এটা নিয়ে আমাদের খুব একটা কনসার্ন হওয়ার কারণ নেই। আমি যেটা বলতে চাচ্ছি যে লং টার্মে যেটা হবে, আপনার ক্যাপিটাল অ্যাকাউন্টের সার্ভিসিং সেটা আবার আসবে, কিন্তু যে ডেট সার্ভিসিংটা আসবে কারেন্ট অ্যাকাউন্টে, ডেট ইনফ্লোজ আসছে ক্যাপিটাল অ্যাকাউন্টে। সেইখানে আপনার যদি বৈদেশিক মানে অর্থায়ন বা বৈদেশিক ইনকাম যদি আমাদের না বাড়ে, রেমিটেন্স যদি আমাদের সেই পরিমাণে আমাদের প্রবৃদ্ধি না হয়, এবং আমাদের যদি এক্সপোর্ট আর্নিং যদি না বাড়ে, তাহলে কিন্তু আমাদের একটা মেজর ক্রাইসিস হতে পারে। এটা আমাদের মনে রাখা দরকার প্রথমত। দ্বিতীয়ত হলো যে আপনি দেখছেন যে আমাদের প্রচুর ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট এখন ইনভেস্টমেন্ট হচ্ছে। এই ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলোর প্রপার রিস্ক অ্যাসেসমেন্ট দরকার, কিভাবে কোথায় আমাদের বেস্ট রিটার্ন আসবে। আপনি যেটা আমাদের অনেকে, আমিও দেখলাম পত্রপত্রিকায় যে জিডিপি গ্রোথ রেট এবার 8% এক্সিড করবে। এটা ইটস এ সর্ট অফ এ, for some people it's a point of celebration, but one has to be also very cautious. কারণ হলো যে জিডিপি গ্রোথ, কিন্তু আপনি জিডিপি আমাদের এখানে যেটা যেভাবে নির্ধারণ করা হয়, সেটা হলো ইটস অ্যান এক্সপেন্ডিচার বেসড জিডিপি। আপনি টাকা যত এখানে এই টেরিটরিতে যত এক্সপেন্ডিচার হবে, পাবলিক এক্সপেন্ডিচার, প্রাইভেট এক্সপেন্ডিচার, সেই আপনার জিডিপি প্রবৃদ্ধিটা আসবে। যখন জিডিপির প্রবক্তা যে সাইমন কুজনেট 1934 এসে জিডিপির ফার্স্ট জিডিপি ফ্রেমওয়ার্ক, সেই পরে সে নোবেল প্রাইজ পেয়েছে, যখন সে জিডিপির ফ্রেমওয়ার্কটা ইউএস কংগ্রেসকে প্রেজেন্ট করলো, তখন এটা সে বলেছিল যে জিডিপি শুড বি ইউজড উইথ লট অফ কশন। ইটস অ্যান অ্যাকাউন্টিং ফ্রেমওয়ার্ক। এটা অ্যাকাউন্টিং আমাকে চিত্র তুলে ধরছে যে দেশের কোথায় কোন খাত থেকে আমাদের উন্নয়ন আসছে, কোন খাতে আমাদের খরচ বেশি হচ্ছে, কোন খাতে আমাদের কিছুটা রিস্ক দেখা যাচ্ছে। কিন্তু তার কশনটা ছিল 1934-এ কশনটা ছিল যে জিডিপি ইজ নট এ মেজার অফ ওয়েলফেয়ার, মিনিং দ্যাট এখানে আমাদের সত্যিকার অর্থে কারা অর্থনৈতিক এই উন্নয়নের সত্যিকার অর্থে বেনিফিশিয়ারি হচ্ছে, সেটা আমরা বলতে পারছি না। জিডিপি অনেক বাড়তে পারে, হ্যাঁ, কিন্তু দারিদ্র বাড়তে পারে, সেই সাথে বৈষম্য, ইনইকুয়ালিটি অনেক বাড়তে পারে, এবং সেটা কিন্তু একটা মেজর কনসার্ন। আমাদের মতো দেশগুলোতে আপনি যদি দেখেন, যদিও এখানে মেজারমেন্ট ইজ ভেরি ডিফিকাল্ট, অর্থনৈতিক বৈষম্য কিন্তু অনেক বেড়ে গেছে, এবং সেটা
আমরা কিভাবে আমরা অ্যাড্রেস করব, এটা কিন্তু আপনার ফ্রেমওয়ার্কটা দরকার এবং একটা ন্যাশনাল ডায়ালগ দরকার আছে। যে এখন অনেক দেশেই কিন্তু এখন ওরা বলছে যে জিডিপি ইজ এ ভেরি imperfect measure. তারা কিন্তু জিডিপি নিয়ে খুব নাচানাচি করছে না। ইনফ্যাক্ট আফটার দ্য ফাইন্যান্সিয়াল ক্রাইসিস 2009, প্রেসিডেন্ট সার্কোজি অফ ফ্রান্স উনি একটা কমিশন তৈরি করলেন, স্টিগলিস সেন অ্যান্ড ফিটোসি কমিশন। তাদের কাজটা হলো ওয়ার্ল্ডের টপ ইকোনমিস্টকে নিয়ে ওরা বলল যে আমরা উই নিড অল্টারনেটিভ মেজার্স অফ জিডিপি। জিডিপির বাইরে আমরা আমাদের কারেক্ট ওয়েলফেয়ার কীভাবে হবে, সেখানে তারা কিছু কিছু কনসেপ্ট তারা প্রেজেন্ট করলেন। একটা কনসেপ্ট হলো যে জিডিপি আর্ন করতে আপনি কি পরিমাণ ডেট নিচ্ছেন, কি পরিমাণ ঋণ নিচ্ছেন, সেটা একটা ইন্ডিকেটর। যে আপনার অনেক ঋণ নিয়ে যদি জিডিপি বাড়াতে হয়, দেন দ্যাট জিডিপি উড নট বি সাস্টেনেবল। সেকেন্ড হলো আপনার জিডিপি যদি আসে উইথ এনভায়রনমেন্টাল ডিস্ট্রাকশন, আপনি প্রচুর পলিউশন হচ্ছে, সেক্ষেত্রেও আপনার জিডিপি ইজ ভেরি কস্টলি, নট কস্ট ইফেক্টিভ জিডিপি। সেক্ষেত্রে আরেকটা মেজার হলো আপনার যদি ন্যাচারাল রিসোর্স থাকে, সমস্ত জিডিপি আসছে by exploiting natural resources, then it's also very risky. Can ultimately you are destroying your future generations' hope. তাদের সেই পরিমাণ থাকবে না, তাদের সেই অর্থনৈতিক বেসে থাকবে না। সো ব্যালেন্সড গ্রোথ যেটাকে বলে এবং ইনক্লুসিভ গ্রোথ, ওটা কিন্তু আমাদের একটা বড় ক্রাইটেরিয়া হওয়া উচিত। এবং সেটা যদি ফরেন রিলেশনশিপের ক্ষেত্রে যদি বলেন যে আমি কি পরিমাণ ঋণ নিব, কার কাছ থেকে ঋণ নিব, কীভাবে সেই ঋণটা আমরা ইউজ করব, সেটা should be driven by your concern for inclusive growth. এই যদি আপনার এই বৈদেশিক ঋণের মাধ্যমে আমরা যেসব প্রজেক্ট করছি, সেই প্রজেক্টে যদি সবাইকে আমরা বেনিফিশিয়ারি না করতে পারি বা বেশিরভাগ লোকের যদি বেনিফিশিয়ারি না হয়, তাহলে সেটা কিন্তু ইনক্লুসিভ গ্রোথ হবে না, সেখানে আপনার ইনইকুয়ালিটি বেড়ে যাবে। তো এই ইনইকুয়ালিটি যদি বেড়ে যায়, আরও বেড়ে যায়, একটা টিপিং পয়েন্ট আছে। অনেক ক্ষেত্রে দেখবেন যেসব দেশে আমরা আজকাল ইনস্টেবিলিটি দেখছি, অনেক পলিটিক্যাল ইনস্টেবিলিটি দেখছি, সেখানে কিন্তু এমনকি 2016 সালে যে যুক্তরাষ্ট্রে যে নির্বাচন হলো, আনএক্সপেক্টেড একটা আউটকাম, অনেকেই বলছে এটার মূল কারণটা হলো যে মানুষের মধ্যে কিন্তু অসন্তুষ্টি বেড়ে যাচ্ছে গ্লোবালি people are dissatisfied, people are very insecure, economic insecurity is rising. আপনার তার সাথে টেকনোলজি যদি অ্যাড করেন, অনেক জব, একটা স্টাডিতে দেখা হয়েছে, কেমব্রিজের একজন প্রফেসর কাজ করে দেখিয়েছে যে মেনি অফ দ্য অকুপেশনস দ্যাট উই নো বাই 2050 দে উইল ডিসঅ্যাপিয়ার। এবং সেক্ষেত্রে অনেকের যে ইকোনমিক ইনসিকিউরিটি বাড়ছে, সেক্ষেত্রে যেখানে উগ্র জাতীয়তাবাদী একটা মানসিকতা দেখাচ্ছে, এবং সেটা কিন্তু আলটিমেটলি ইজ এফেক্টিং গ্লোবাল রিলেশনশিপ। আর আরেকটা কথা আমি এখানে বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যে ট্রেড ডিসপিউটের কথা যেটা আমি বলেছি, ইউএস চায়না ট্রেড ডিসপিউট, এটা উইল নট বিকাম এ ওয়ার। There's no chance that it will become a major dispute, but it will be a low intensity comparative framework, meaning যেটা হবে সেটা যে দুটো দেশই আলটিমেটলি দে ওয়ান্ট টু কন্ট্রোল দ্য টেকনোলজি স্ফিয়ার। টেকনোলজি, মডার্ন ফ্রন্টিয়ার টেকনোলজি যেটাকে বলে, সেটাতে কারা কন্ট্রোল করবে, কাদের সবচেয়ে বড় রোল থাকবে, সেটা নিয়ে তাদের স্ট্রাগলটা হচ্ছে। এখানে যেই ফ্যাক্ট সবচেয়ে বেশি কাজ করবে সেটা হলো ডেটা। হ্যাঁ, আলটিমেটলি সমস্ত নলেজ এখন ইন দ্য ডেটা ফর্ম। এবং ফেসবুক, গুগল সবাই বলেন, যাদের মাধ্যমে আমরা ডেটাগুলো পাচ্ছি, এই ডেটা ওনারশিপ, ডেটা সিকিউরিটি, ডেটা প্রাইভেসি, এগুলো কিন্তু আলটিমেটলি আমাদের ইকোনমিক ফিউচার নির্ধারণ করবে। এবং এটা আমাদের মতো দেশের জন্য কিন্তু এটা বড় একটা বিষয়, যেটা আমি অতটা দেখছি না এখনো, যে আমাদের ডেটা ওনারশিপ পলিসিটা কি, আমাদের ডেটা প্রাইভেসি, ডেটা সিকিউরিটি পলিসিটা কি। অনেক ইকোনমিক অ্যাক্টিভিটিস উইল বি ডিপেন্ডেন্ট অন দ্যাট। আমি লাস্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করবো, সেটা হলো যে আজকে আমরা এক্সপোর্ট করতে যাচ্ছি সার্টেন প্রোডাক্টস। আমরা কি জানি ইউএস কনজিউমাররা কি ধরনের প্রোডাক্ট পছন্দ করে, কি ধরনের সার পছন্দ করে, হোয়াট ইজ দ্য কনজিউমার ডিমান্ড। আমরা কিন্তু ওয়েট করি একটা মাল্টিন্যাশনাল ব্র্যান্ড আমাদের কাছে অর্ডার প্লেস করবে, সেই প্লেস আমরা অর্ডার রেসপন্ড করে আমরা পাঠিয়ে দেবো। কিন্তু আপনি যদি ইফ ইউ হ্যাড ডেটা, ইফ ইউ হ্যাড ইনফরমেশন অ্যাবাউট কনজিউমার প্রেফারেন্সেস, আপনি কিন্তু ইউ ক্যান ডিজাইন ইউর প্রোডাক্ট এক্স্যাক্টলি অ্যাকর্ডিং টু কনজিউমার এক্সপেকটেশন। সেক্ষেত্রে যেসব দেশ ওই ডেটাগুলো থাকবে, তারা কিন্তু অনেক ভালো করবে। ক্লোদিং এর ক্ষেত্রে তারা ভালো করবে, আমরা কিন্তু আস্তে আস্তে পিছিয়ে যাবো। তো ডেটা পলিসি উড প্লে এ ভেরি ইম্পর্টেন্ট রোল। এবং এখানে কিন্তু নতুনভাবে চিন্তাভাবনা করার সুযোগ আছে। সেই চিন্তাভাবনাটা হচ্ছে কিনা আমি এখানে থাকি না, কিন্তু আমার ধারণা যে এখানে একটা
ভালোভাবে চিন্তা করা দরকার যে কিভাবে হোয়াট উইল বি দ্য ডেটা পলিসি। আর আরেকটা বিষয় যে অটোমেশনের যে থ্রেটটার কথা আপনি বলছিলেন, সেটা কিভাবে বাংলাদেশের অ্যাড্রেস করা উচিত বা বাংলাদেশ কি করতে পারে? অটোমেশনের থ্রেটটা আসলে আমরা অনেক দেশই আন্ডার এস্টিমেট করছে, এবং পেস অফ টেকনোলজিক্যাল চেঞ্জ যেই দ্রুত গতিতে পরিবর্তনটা আসছে, আমাদেরকে কিন্তু সেইভাবে আমরা তৈরি করছি না আমাদের মতো দেশে। যেটা হয় যে আমরা অনেক সময় ধরে নিচ্ছি যে দিস উইল বি অ্যানাদার 20 years, 30 years, 40 years, যেটা আমি এক্সাম্পলে প্রথমবার বললাম যে অনেক আছে যারা সেই অটোমেশনের ক্ষেত্রে, যেটা হলো আমাদের রিট্রেনিং, যে আজকে যারা গার্মেন্টস ওয়ার্কার আছে অনেকেই তাদের চাকরি থাকবে না, যারা ফ্লোর লেভেলে কাজ করছে, যারা মেশিন চালাচ্ছে, এইগুলো সবকিছু অটোমেটেড হয়ে যাবে এবং খুব শীঘ্রই হয়ে যাবে। এখন আপনাকে ইউ হ্যাভ টু ফাইন্ড আদার এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ফর দেম। ওই এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার জন্য আপনাকে আলটিমেটলি স্কিল ডেভেলপ করতে হবে। এখন যেটা মেশিনগুলো আসবে, সেই মেশিনগুলোকে প্রোগ্রামিংয়ের জন্য, মেশিনগুলো হবে অটোমেটেড মেশিন, মানে যেটা হলো যে, কিন্তু আপনার কোডগুলো তো লিখতে হবে। সেই কোড লেখার জন্য কোডার্স যারা কম্পিউটার প্রোগ্রামার্স যারা, সেই জবের ডিমান্ড কিন্তু অনেক বেড়ে যাবে। আজকে কোডিংয়ে আমি জানি না আমাদের দেশে কতটুকু কাজ হচ্ছে, বাট বিল গেটস বলেছিল একবার যে আলটিমেটলি দোজ হু নো কোডিং উড সার্ভাইভ। হ্যাঁ, আপনাকে এখন আমরা সমস্ত কিছু পাচ্ছি, প্রোগ্রামগুলো পাচ্ছি ইজ প্রিমেড, কিন্তু কোডিং এর মাধ্যমে আপনি সবকিছু কাস্টমাইজড হবে। আপনি আপনার ফোনটা কিভাবে থাকবে, ইউল কোড ইট ইয়োরসেলফ। আপনি কি ধরনের ফোন চাচ্ছেন, সেই কোডিং এর আমাদের কিন্তু অনেক এমফেসিস দেওয়া দরকার। আমাদের সেখানেও ডেটার ইস্যুটা আসছে। ডেটা পলিসি উইল ডিটারমাইন যে আপনি কোডিং এ কতটুকু এগিয়ে যেতে পারবেন। তবে আমাদের ভবিষ্যৎ অর্থনীতিতে এই দুটো বিষয়ে আমি বারবার জোর দিতে যাচ্ছি যে আমাদের টেকনোলজি একটা পলিসি দরকার, এবং সেই টেকনোলজিক্যাল চেঞ্জে আমরা কিভাবে তৈরি হচ্ছি সেই বিষয়ে একটা গভীর চিন্তা ভাবনা দরকার আছে। কেননা অনেক দেশে, আমি অনেক বেশ কয়েক দেশে জানি, তারা খুবই কেয়ারফুলি চিন্তা করছে যে টেকনোলজি পলিসি ঠিক মতো, এবং দে আর প্ল্যানিং ফর 20 years ইন অ্যাডভান্স, যে এই আগামী 20 বছরে বা 25 বছরে যে চেঞ্জগুলো আসবে, সেই চেঞ্জগুলো কীভাবে কোপিং করবেন আপনি, সেইভাবে তারা পলিসি তৈরি করছে। জি, ডক্টর তিতুমীর, যেখানে থেমে গিয়েছিলেন সেখান থেকে। জি, না, আমরা আসলে দুটো বিষয় নিয়ে আপনার আলোচনা হওয়া দরকার বাংলাদেশে। সেটি হচ্ছে যে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আমরা যে কথা আগে বলতাম, সেটা হচ্ছে যে উৎপাদনের উপকরণ দিলে আপনি একটা ফলাফল পাবেন। অর্থাৎ হচ্ছে যে আপনার যদি ঠিকমতো পুঁজির সরবরাহ থাকে, আপনার যদি শ্রমের সরবরাহ থাকে, আপনার যদি জমি থাকে এবং কৌশল বা প্রযুক্তি থাকে, তাহলে। কিন্তু বর্তমানে আমরা লক্ষ্য করছি যে এভাবে আসলে সেটা চলে না, কারণ সেইটাকে আমরা চেষ্টা করছি এবং এখনো জানি না, কিন্তু জানার চেষ্টা করছি যে কি কারণে কতকগুলো দেশের মধ্যেই শুধু উন্নয়ন ঘটছে আর সব জায়গায় ঘটছে না। এই মৌলিক প্রশ্নের যে আমরা লক্ষ্য করছি যে না, একটা হচ্ছে যে যদি আমি উৎপাদনের উপকরণগুলোকে যদি বলি যে হচ্ছে যে প্রয়োজনীয় শর্ত, অর্থাৎ নেসেসারি কন্ডিশন, আর একটা জিনিস থাকতে হবে যেটা হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন, অর্থাৎ দরকারি শর্ত, বা যেটা আপনি প্রতিষ্ঠান বলতে পারেন, বা আমাদের ভাষায় আমি যেটা যেভাবে দেখি সেটাকে বলি আমি রাজনৈতিক বন্দোবস্ত, অর্থাৎ পলিটিক্যাল সেটেলমেন্ট কিভাবে কাজ করবে, এবং সেটাই আসলে নির্ধারণ করবে যে আপনার এই উৎপাদনের উপকরণগুলোকে কিভাবে কাজে লাগাবেন এবং এটা আসলে কতটুকু স্থিতিশীল। তার মানে হচ্ছে যে বাংলাদেশের কাছে মূল প্রশ্ন হচ্ছে যে আমাদের যে অগ্রগতির কথা বলা হচ্ছে সেগুলো আসলে কতটুকু স্থায়িত্বশীল বা টেকসই। কারণ অতীতের ইতিহাসের আলোকে আমরা লক্ষ্য করেছি যে পৃথিবীতে কতকগুলো দেশে বারবার প্রবৃদ্ধি তৈরি হয়েছে, সেটি আর্জেন্টিনার কথা বলেন, সেটি ব্রাজিলের কথা বলেন, সেটি পাকিস্তানের কথা বলেন, সেটি দক্ষিণ আফ্রিকার কথা বলেন, সেটি আপনি ভারতের কথা বলেন। তার মানে গ্রোথ রিভার্সালও হতে পারে। তো এই রকম পরিস্থিতিতে আপনি কতটুকু টেকসই, এই মৌলিক প্রশ্ন নিয়ে আমরা কোনো রকম আলোচনা লক্ষ্য করছি না। এবং সেই মৌলিক প্রশ্নের আলোকে যদি আপনি আমাদের যে আন্তর্জাতিক সম্পর্ক তৈরি করেন, তাহলে সেই আলোচনাটা আপনার হবে। আমাদের এখানে আলোচনাগুলো অতীতের মতোই সবসময় চমৎকারিত্বে চমকদারি করার আলোচনা হয়। যেমন শুরুতে কেউ বলেছিল যে এটা নাকি তলাবিহীন ঝুড়ি, কেউ এসে বলল যে এটা একটা টেস্ট কেস। এখন আবার যারা আমাদের দেশে বাংলাদেশে ইমার্জিং টাইগার,
উন্নয়নে সহায়তা করে, তারা এসে বলছে যে এটা নাকি একটা উন্নয়ন আশ্চর্য বা ডেভেলপমেন্ট সারপ্রাইজ, বা আরেকজনরা বলছে এটা নাকি হচ্ছে যে আপনার একটা প্যারাডক্স বা ধাঁধা। অর্থাৎ এখানে উন্নয়ন হচ্ছে কিন্তু গণতন্ত্র সেইভাবে সংহত হচ্ছে না, এবং সেইটা বলার জন্য তাদের যে তোষামতকারী বা যারা ফরমায়েশি অর্থনীতিবিদরাও সেই অনুযায়ী বিভিন্ন লেখা লিখছেন। কিন্তু মুশকিল হচ্ছে যে বাংলাদেশের আসলে প্রশ্ন করা দরকার যেমন কতটুকু স্থায়িত্ব, আর একটা দ্বিতীয় প্রশ্ন করা দরকার হচ্ছে যে এই অর্থনৈতিক উন্নয়নে আসলে সরকারের ভূমিকা কতটুকু। এই উন্নয়ন কি, এই যে বয়ানটা তৈরি হয়েছে, এই বয়ানটা আসলে কতটুকু পাবলিক পলিসির কারণে হয়েছে আর কতটুকু হচ্ছে আপনার উদ্যোগে হয়েছে। এ কথা অনস্বীকার্য যে বাংলাদেশের যে আজকে 2-3টে খাত দেখেন, সেইখানে সরকারের যথেষ্ট, অর্থাৎ আপনার নট হচ্ছে কর্তৃত্ববাদী রাষ্ট্র, বাট কিন্তু একটা সক্রিয় রাষ্ট্রের উপস্থিতি লক্ষ্য করা গেছে। যেমন তৈরি পোশাকের ক্ষেত্রে আমরা যখন দক্ষিণ কোরিয়ার থেকে এখানে আসলো তখন লক্ষ্য করেছি যে রাষ্ট্র যথেষ্ট গুরুত্বের সাথে আর্থিক প্রণোদনা, অন্যান্য প্রণোদনা দিয়ে সহায়তা করেছে। তেমনি আমরা জনশক্তি রপ্তানির ক্ষেত্রেও লক্ষ্য করেছি। তৃতীয়, আমরা লক্ষ্য করেছি যে এখানে যে ওষুধ ক্ষেত্রে যে অগ্রগতি ঘটেছে সেখানেও একটা সক্রিয় রাষ্ট্রের উপস্থিতি লক্ষণীয়। কিন্তু আমরা এখন লক্ষ্য করছি যে পুঁজি নিরাপত্তাহীনতায় ভুগছে। কারণ কেন, আপনার হচ্ছে যে বিনিয়োগ মোট দেশজ উৎপাদন তথা জিডিপির তুলনায় গত 1 দশক ধরে স্থবির আছে কেন ব্যক্তি খাতে, তাহলে কেন ঘটছে? এর সাথে যদি পাশাপাশি আপনি আরেকটি নির্দেশক চিন্তা করেন, সেটি হচ্ছে যে বাংলাদেশ থেকে কি পরিমাণে পুঁজি পাচার হচ্ছে। আবার তৃতীয় যদি আরেকটি নির্দেশক লক্ষ্য করেন, সেটি হচ্ছে যে দেশীয় সঞ্চয় আপনার কমে যাচ্ছে। আবার দেশীয় সঞ্চয়ের সাথে বিনিয়োগের মধ্যে ফারাক বেড়ে যাচ্ছে। তার মানে হচ্ছে যে পুঁজির পাচার হচ্ছে। আবার পুঁজি নিরাপত্তা পাচ্ছে না। দ্বিতীয় যে ঘটনাটা ঘটছে, আপনার মানে প্রবৃদ্ধি বা মোট দেশজ উৎপাদন কি, একটা হতে পারে পুঁজির সঞ্চয়নের মাধ্যমে, আর একটা হচ্ছে উৎপাদনশীলতার মাধ্যমে, মানে প্রোডাক্টিভিটি আর ক্যাপিটাল অ্যাকোমোডেশন, এটাই তো প্রবৃদ্ধি। তা আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আরেকটি ক্ষেত্র যেখানকার মাধ্যমে আপনার স্থায়িত্বশীল উন্নয়ন ঘটতে পারত, সেটাও নষ্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ টাকা যেমন আমরা কি করি, একটা হচ্ছে যে মিডিয়াম অফ এক্সচেঞ্জ, অর্থাৎ আমরা একজনের সাথে আরেকজন বিনিময় করি, আর একটা হচ্ছে যে মূল্যর একটা ধারক, অর্থাৎ স্টোর ভ্যালু, আর 3 নম্বর হচ্ছে টাকা নতুন টাকা তৈরি করে। তো এখন ব্যাংক ব্যবস্থার মাধ্যমে টাকা তৈরি হয়। তো এই যে ব্যাংক ব্যবস্থার মধ্যে টাকা তৈরি হয়, টাকা তো তৈরি হতে হলে তার মানে এই চাকাটা ঘুরতে হবে। অর্থাৎ হচ্ছে যে আপনাকে ঋণ দিলাম, আপনি ঋণ পরিশোধ করবেন, আমি আবার নতুন আরেকজনকে ঋণ দেবো, এইভাবে বিনিয়োগ বাড়তে বাড়তে আপনার পুঁজির পুঞ্জীভবন ঘটবে এবং প্রবৃদ্ধি ঘটবে। মুশকিল হচ্ছে তা তো হচ্ছেই না, বরং আমরা করদাতারা আপনার এইটাকে শেষ করে দিচ্ছি, এবং আমরা নতুন তো ঋণ দিতে পারছি না। কারণ হচ্ছে যে প্রত্যেকটা ব্যাংকেরই আপনার পুঁজির দরকার হচ্ছে। কোনো সময় সরকারি ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে যে করদাতারা আরেকজনের লুটপাট করার জন্যে তারা অর্থ দিচ্ছে, আবার অন্যদিকে আপনার নতুন যে ব্যক্তি খাতের ব্যাংক হচ্ছে সেগুলো দিতে পারছে না। কতকগুলো ব্যাংকের তো হচ্ছে যে পুঁজিবাজারে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন হচ্ছে যে অভিহিত মূল্যের থেকে তার কম দামে সেগুলো চলছে। এর সাথে যদি আপনি খেয়াল করেন গত 20-25 বছর ধরে আরেকটি সূত্র, অর্থাৎ পুঁজি বাজার, সেই পুঁজি বাজারও কিন্তু একেবারে খুবই খারাপ অবস্থা। কারণ হচ্ছে যে পুঁজির বাজারে যদি খেয়াল করেন নতুন পণ্য আসছে না, আপনার বাজারের হচ্ছে না, কারণ তদারকি নেই। অর্থাৎ হচ্ছে যে রাষ্ট্র বলতে যে ব্যবস্থা বোঝায়, আপনার পুঁজির যদি বিকাশ ঘটাতে যান, যেটার মাধ্যমে আমরা লক্ষ্য করেছিলাম তৈরি পোশাকের ক্ষেত্রে, অথবা আমরা যেটা লক্ষ্য করেছিলাম ওষুধের ক্ষেত্রে, অথবা আমরা যেটা লক্ষ্য করেছিলাম হচ্ছে যে আপনার জনশক্তি রপ্তানির ক্ষেত্রে, সেটা আমরা লক্ষ্য করছি না। তাহলে এই প্রবৃদ্ধি কেন হচ্ছে? যদি প্রবৃদ্ধি নিয়ে, আমি বলছি না যে প্রবৃদ্ধি খুব একেবারে সঠিক, কিন্তু প্রবৃদ্ধিতে অনুযায়ী, তাহলে প্রবৃদ্ধি হচ্ছে কারণ সাধারণ মানুষের কারণে হচ্ছে।
যে শ্রমিক বিদেশে যাচ্ছেন সেই শ্রমিক যে মানবেতর জীবনযাপন করছেন তারপরে পুরো টাকাটা পাঠিয়ে দিচ্ছেন। পুরো টাকাটা পাঠানোর পরে তার ভোগ ব্যয় বৃদ্ধি, অর্থাৎ কনজামশন এক্সপেন্ডিচারটা অনেক বেশি হচ্ছে, কারণ গ্রামীণ অর্থনীতি সে সচল রাখছে। অর্থাৎ অথবা সে কি করছে, অনেকে বলেন যে কেন তাহলে আমরা স্বাস্থ্য এবং শিক্ষা খাতে এত এক ধরনের অগ্রগতি দেখছি। কারণ হচ্ছে যে উনি মধ্যপ্রাচ্যে বসে না খেয়ে টাকাটা পাঠাচ্ছেন, 20-30 জনের মধ্যে আছেন, 10 স্কোয়ার ফিটের মধ্যে অবস্থান করছেন, তারপরে সেটা গ্রামে যাচ্ছে, গ্রামে যাওয়ার পরে সে প্রথম কাজটা করছে একটা ভিটা তৈরি করছে, ভিটা তৈরি করার পরের ক্ষেত্রে কি করছে, বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছে, তারপরে হচ্ছে যে বাচ্চা বা তার আর আপনার স্বাস্থ্যর ব্যবস্থা নিচ্ছে। এখন দেখেন যে তাহলে কেন বলবেন যে আপনি কেন বলছেন যে ব্যক্তি খাতের ব্যাপার হচ্ছে, কারণ আপনি সরকারি হিসেব যদি দেখেন যে আউট অফ পকেট হেলথ এক্সপেন্ডিচার, অর্থাৎ আপনার নিজের ব্যয় করছেন অনেক বেশি হারে। আপনি যদি দেখেন লক্ষ্য করেন যে আপনার নিজের ক্ষেত্রে থেকে শিক্ষা ব্যবস্থায় ব্যয় কত করছেন, তাহলে সেইটা হচ্ছে, তার মানে এই ঘটনাটা হচ্ছে যে মানুষ প্রচণ্ড পরিমাণে আপনার একটা বড় সাহসী পদক্ষেপ নিচ্ছে। মানে আপনার আর মাইগ্রেশন কিন্তু একটা বড় রকমের সাহসী পদক্ষেপ, সেটা বিদেশে হোক অথবা সেটা তৈরি পোশাকে হোক, যার ফলে নারীরই দেখছেন। কিন্তু এর সাথে যদি আপনি, এটা গেল তো অর্থনীতিবিদদের হিসেব নিকেশ, উল্টো করে আপনি চিন্তা করেন হচ্ছে সাধারণ মানুষের ক্ষেত্রে। সাধারণ মানুষ প্রথম জিনিস চায় হচ্ছে যে তার চাকরি হচ্ছে কিনা এবং চাকরিতে সে আসলে সঠিক বেতন পাচ্ছে কিনা। এখন আমরা লক্ষ্য করছি যে হচ্ছে যে বাংলাদেশের বেকারত্বের হার দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি। দ্বিতীয় হচ্ছে যে সরকারি হিসেবে বলছে যে আমাদের প্রকৃতি মজুরি হ্রাস পেয়েছে, আইএলওর প্রতিবেদনই একই কথা বলছে, তার মানে আপনার কমে যাচ্ছে। এর সাথে যদি খেয়াল করেন আপনি প্রত্যেকটা ব্যয়ের খাত, অর্থাৎ হচ্ছে আবাসনের খাত চিন্তা করেন, শিক্ষা ব্যবস্থার খাত চিন্তা, তার মানে প্রচুর পরিমাণে ব্যয় বেড়ে যাচ্ছে। এবং এটাকে যদি আপনি সরকারি হিসেব থেকেই নেন, খানা জরিপ থেকে, তাহলে দেখবেন হচ্ছে মানুষ আগের থেকে কম খাচ্ছে, অর্থাৎ কিলো ক্যালোরি কিন্তু হ্রাস পেয়েছে সরকারি হিসেবে বলছে, তার মানে আপনি কম খাচ্ছেন। তার সাথে যদি আপনি চিন্তা করেন খুব ব্যক্তিগত কায়দায়, সেটি হচ্ছে যে আমাদের যদি অর্থনৈতিক অগ্রগতি সাধিত হয় তাহলে নারীর প্রতি সহিংসতা কমে যাবে। কিন্তু আপনার যখন রাষ্ট্রযন্ত্র যখন হচ্ছে যে অস্থিরতা তৈরি করে, তখন পরিবার জীবনে অস্থিরতা তৈরি হয়, সহনশীলতা থাকে না, তখন আপনার বড় রকমের সহিংসতা বাড়ে। তার মানে হচ্ছে নারীর উন্নয়ন দিয়েই তো আপনি উন্নয়নকে মাপবেন, সেখানেও দেখেন সেই একই অবস্থা। এই ঘটনাগুলো কেন ঘটছে এই প্রশ্নের দেওয়া দরকার। এই ঘটনাগুলো ঘটছে একটাই কারণে, সেটি হচ্ছে যে বাংলাদেশের সব প্রতিষ্ঠানগুলো ভেঙে গেছে। কারণ উন্নয়ন তখনই হবে, এই বিষয়ে তখনই হবে যদি একটা রাজনৈতিক বন্দোবস্ত জারি থাকে, যে রাজনৈতিক বন্দোবস্ত আপনার এক ধরনের বিনিয়োগের নিশ্চয়তা করবে এবং আপনার নীতির সক্রিয়তা বজায় রাখবে, এবং সাথে সাথে অর্থাৎ হচ্ছে যে এই যে যারা রাজনীতির সাথে জড়িত তাদের একটা, এবং সেটাই আমরা লক্ষ্য করছি চীনের ক্ষেত্রে, সেটা আমরা লক্ষ্য করেছি মালয়েশিয়ার ক্ষেত্রে, এবং সেটা আমরা অন্যান্য ক্ষেত্রে লক্ষ্য করছি। অর্থাৎ হচ্ছে যে আমরা যে রাজনৈতিক বন্দোবস্তে আছি সেই রাজনৈতিক বন্দোবস্ত কোনোভাবেই একটা স্থায়িত্বশীল প্রবৃদ্ধির রেখা এবং উন্নয়ন রাখতে পারে না। আর আপনি তো জানেনই যে আমাদের দেশে যেভাবে অবস্থাগুলো চলছে, যেমন হচ্ছে যে সে অবকাঠামোর কথা যদি চিন্তা করেন, তাহলে একটা রাস্তা তৈরি করতে 1 কিলোমিটার করতে বাংলাদেশে ভারতে লাগে 10 কোটি টাকা, চীনে লাগে 13 কোটি টাকা, ইউরোপে লাগে 23 কোটি টাকা। আমাদের নয় একটু বেশি লাগলো, কিন্তু তাই বলে কি 101 কোটি টাকা লাগবে কিনা? তার মানে হচ্ছে যে আমরা হচ্ছে ঋণের জালে কতকগুলো মানুষকে আপনার রেন্ট ডিস্ট্রিবিউট করছি, অর্থাৎ পৃষ্ঠপোষকতা দিচ্ছি, যে পৃষ্ঠপোষকতার মাধ্যমে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করা হচ্ছে, এবং সেটাই হচ্ছে উন্নয়নের জন্য একটা বড় অনেকগুলো বিষয়ে আমরা আসলে একমত হচ্ছি। এবং এখানে দেখা যাচ্ছে যেটা উনি যেটা বলেন পুঁজির কথা, যে পুঁজির ক্ষেত্রে আমি 3টা বিষয় বলবো। একটা হলো যে কোনো দেশের একটা ব্যাংকিং সিস্টেম, তার মূল কাজ হলো রিস্ক অ্যাসেসমেন্ট। আপনি কখন ঋণ দেবেন কখন ঋণ দেবেন না, এটা তাদের একটা স্ক্রিনিং ফাংশন সে করে। এবং ব্যাংকিং সিস্টেমটা ইজ ক্রিটিক্যাল, ইটস লাইক দ্য ফিল্টার, ইজ দ্য লাং অফ ইউর বডি।
আপনি যদি ব্যাংক সিস্টেম যদি আপনি ঠিকমতো কাজ না করে, আর্থিক খাত ব্যবস্থাপনার ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার কাছে এখন 10 জন, আপনি একজন ব্যাংকার, আপনার কাছে 10 জন লোক ঋণ নিতে গেল, ব্যাংকের কাজ হলো যে বোঝা যে রিস্কটা কার, কোনটা কি ধরনের রিস্ক, এবং সেই হিসেবে তাদের ঋণ অ্যালোকেট করা। কিন্তু এখন যদি ঋণ অ্যালোকেট করতে দে ডোন্ট ইউজ দ্য রাইট মেজার, এবং সেখানে যদি সবাইকে তারা দেয় অথবা একজনকে দেয় যে ইজ দ্য রিস্কিয়েস্ট ওয়ান, তাহলে অবশ্যই এটা অর্থনীতির একটা প্রভাব ফেলবে। তো এই ক্ষেত্রে আমাদের ব্যাংকিং ব্যবস্থাকে আপনি কিভাবে শক্তিশালী করবেন, কিভাবে এটাকে মোর রেজিলিয়েন্ট করবেন এবং মোর ইফেক্টিভ করবেন, সেখানে একটা পলিসি দরকার। এখানে আমি আগেও আপনার অনুষ্ঠানে এসে বলেছি যে ফর ইকোনমি অফ দিস সাইজ বাংলাদেশে অনেক বেশি ব্যাংক, এবং আমরা অনেক দেশ আছে, কোরিয়া যখন তারা উন্নয়নের দিকে যাচ্ছিল তখন কিন্তু তাদের 5টা থেকে 6টা ব্যাংক ছিল। চায়নাতে এখনো ব্যাংকের সংখ্যা অনেক কম, আমাদের অনেক বেশি ব্যাংক। দ্বিতীয় কথাটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের ব্যাংকিং সিস্টেমে ফান্ডামেন্টাল কিছু ফ্ল আছে। সেটা হলো যে যেমন ধরেন এখানে আপনি একজন এন্টারপ্রেনিয়র, একজন ফ্যাক্টরির মালিক, একজন একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, আপনার অলসো ইউর ওনার অফ এ ব্যাংক। সেটা কিন্তু অনেক দেশে এটা অ্যালাউ করা হয় না, বেশিরভাগ দেশে এটা অ্যালাউ করা হয় না। আপনি যদি তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা হচ্ছে কিভাবে, আপনি অ্যাজ এ মেম্বার অফ দ্য বোর্ড অফ দ্য ব্যাংক ইউর মেকিং ল্যান্ডিং ডিসিশনস। ল্যান্ডিং ডিসিশনটা কি হচ্ছে, আপনি আপনার কর্পোরেশনকে ফেভার করছেন, এবং সেক্ষেত্রে আপনি লোন নিচ্ছেন, সেই লোনটা ডিফল্ট হওয়ার সম্ভাবনা থাকে। সো ক্লিয়ার সেপারেশন অফ দ্য কর্পোরেশনস অ্যান্ড ব্যাংকিং সিস্টেম ইজ ইম্পর্টেন্ট। আমেরিকাতে এখনো এই দুটাকে একসাথে করা হয় না। গ্লাস-স্টিগল রিপিল করা হলো মেজরিটি অ্যাক্ট, তারপরেও এই সেপারেশনটা ইজ ভেরি ক্লিয়ার। আপনি ব্যাংক হোল্ডিং কোম্পানির শেয়ার কিনতে পারেন অ্যাজ এ কর্পোরেশন, বাট ইউ ক্যানট ওন অ্যান ইন্ডিভিজুয়াল ব্যাংক। ইফ ইউর এ কর্পোরেশন ইউ ক্যানট ওন অ্যান ইন্ডিভিজুয়াল ব্যাংক। দ্য ক্লিয়ার সেপারেশন আছে। থার্ড ইস্যুটা এগেন আমি হাইলাইট করতে যাচ্ছি, আমাদের যে এক্সিস্টিং ইকোনমিক মডেল আছে, আমি বাংলাদেশের ক্ষেত্রে বলছি না, গ্লোবালি দ্যাট ইকোনমিক মডেল ইজ চেঞ্জিং। যেটা হলো ট্রেডিশনাল ইকোনমিক মডেলে আপনার যে উনি উপাদানগুলোর কথা বললেন, যে ক্যাপিটাল, পুঁজি, লেবার অ্যান্ড হোয়াট ইজ কল্ড টেকনোলজি, এই তিনটার কম্বিনেশনের মাধ্যমে গ্রোথ আসে। আমরা ক্যাপিটাল ইন্টেন্সিভ গ্রোথ আছে, ক্যাপিটাল অ্যাকুমুলেশনের মাধ্যমে গ্রোথ আনতে পারেন, লেবার অগমেন্টেশনের মাধ্যমে গ্রোথ আনতে পারেন, অথবা টেকনোলজিক্যাল অ্যাডভান্সের মাধ্যমে গ্রোথ আনতে পারেন, প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে আপনি উন্নয়ন আনতে পারেন। আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, এখানে যখন পুঁজির কথা আসছে, ট্রেডিশনাল মডেল অফ ইকোনমিক ডেভেলপমেন্টে পুঁজি capital played a very important role, at least since the Industrial Revolution. এখন কিন্তু ডিমান্ড ফর ক্যাপিটাল উইল অলসো ফল। কারণ কি আমি আপনাকে বলি, আজকে গুগলকে যদি দেখেন, গুগল ইজ এ $1 trillion কোম্পানি, অলমোস্ট $1 trillion কোম্পানি। ওদের ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইজ মাচ লেস। মোস্ট অফ দ্য প্রিমিয়াম দে গেট ইজ ফ্রম দ্য নলেজ, ফ্রম দ্য ডেটা দ্যাট দে প্রডিউস। The market is valuing Google at $1 trillion, not because of what the fixed capital formation. তো আমরা যে জিডিপিতে দেখি, আমরা এখনো কিন্তু দেখি আমাদের যে কতটুকু অর্থায়ন হয়েছে, পুঁজির কত বিনিয়োগ হয়েছে, কিন্তু আমরা কিন্তু যে জিনিসটা আমি আবার ফিরে আসছি, যে নলেজ পার্টটা যেটা নলেজ লেড ইকোনমিক গ্রোথ, এখানে আমরা কিন্তু সেইভাবে আমরা জোর দিচ্ছি না। নলেজ পার্টটা আসবে ডেটা থেকে। ডেটা, হাউ ইউ ডেটা ওনারশিপ, এবং যেসব দেশে বেটার ডেটা ম্যানেজমেন্ট পলিসি থাকবে, তারা কিন্তু অনেক এগিয়ে যাবে। কারণ তাদের গ্রোথটা আসছে কিন্তু from the knowledge side, not from the capital side, not from the labor side. লেবারের ডিমান্ডও কমে যাচ্ছে, ক্যাপিটালের ডিমান্ডও কমে যাচ্ছে, ডিমান্ড ফর টেকনোলজি অ্যান্ড নলেজ বেড়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশের মতো দেশে আপনি যদি দেখেন, এবং এটাও কিন্তু একটা সোর্স অফ ইনইকুয়ালিটি। কারণ আগে যেটা হতো, যখন ফোর্ড মোটর কোম্পানি যখন আমেরিকাতে আসলো, তারা কিন্তু দেয়ার ওয়াজ এ ম্যাসিভ এমপ্লয়ার। তাদের যখন $1 billion ভ্যালুয়েশন হলো, তখন তাদের দে এমপ্লয়েড মিলিয়ন পিপল। আজকে টেসলা ইজ মাচ লার্জার দ্যান ফোর্ড, তারা অনলি 30,000 পিপলকে এমপ্লয় করতেছে। কারণ কি, ইউ ডোন্ট নিড, আপনি যদি আজকে মার্সিডিজ বেঞ্জ প্রোডাকশন ফ্যাসিলিটি যান জার্মানিতে, 1 person is managing the whole production line. তো এখানে আপনার সেই লেবার ডিমান্ডটা যে কমে যাচ্ছে, এটা এভরি সেক্টরে লেবার ডিমান্ড কমে যাবে। আগের টেকনোলজিক্যাল রেভলিউশন যেটা হয়েছিল, জাস্ট লেবার অগমেন্টিং টেকনোলজি রেভলিউশন, মানে হলো যে আপনার মাসেল পাওয়ারকে কমপ্লিমেন্ট করার জন্য টেকনোলজি দরকার ছিল। আগে আপনি হ্যান্ড টিউবওয়েল ইউজ করতেন, আপনি এখন এটাকে অটোমেটেড একটা ওয়াটার সোর্স করলেন। এখন হলো লেবার রিপ্লেসিং টেকনোলজি, নট লেবার অগমেন্টেশন। লেবারকে রিপ্লেস করে দেবে কমপ্লিটলি। আর সেখানে কিন্তু আমাদের মতো দেশে, যেখানে 160 মিলিয়ন পিপলের দেশ, সেখানে আপনি চিন্তা ভাবনা করা দরকার যে ইন কেস অফ দিস ম্যাসিভ টেকনোলজিক্যাল চেঞ্জ দ্যাট ইজ হ্যাপেনিং অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমরা কিন্তু
কিছুটা হলো আমার মনে হয়েছে এবার এসে যে আমাদের মানে বালুতে আমরা মুখ বুজে আছি যে সবকিছু ঠিক আছে, চলে যাবে ঠিক মতো, আমাদের গ্রোথ রেট সব ঠিক আছে। এই গ্রোথ রেটটা আসছে, কিন্তু আগেও আমরা আলাপ করেছি যে অনেক আপনি ঋণ নিচ্ছেন, ঋণটা খরচ করছেন এদেশে, এবং সেই মাধ্যমে অনেক গ্রোথ দেখা যাচ্ছে। কিন্তু এটা সাস্টেনেবল কিনা, এটা মানে টেকসই কিনা, সেটা কিন্তু দেখতে হবে আপনাকে। এবং ওই রিস্কগুলো যদি আপনি না দেখেন, তাহলে কিন্তু এটা কিন্তু একটা হাউস অফ কার্ডসের মতো ভেঙে পড়বে। এবং সেক্ষেত্রে আমাদের কি চিন্তা ভাবনা হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের মতো মানে যারা আছেন এখানে অনেক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, এবং এখানে একটা বড় ধরনের চিন্তাভাবনা করার সুযোগ রয়েছে যে আমরা আগামী 15, 20 বা 25 বছরে আমাদের টেকনোলজি ফ্রন্টে আমরা কি করব। কারণ আপনি আগে বলেছিলেন যে আমাদের যে এই ডিমান্ড কমে গেলে কি হবে। হ্যাঁ, সেখানে হলো ম্যাসিভ রিট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, এবং সেটা কিন্তু আমরা করছি না। আমরা এখনো স্কিল ডেভেলপমেন্ট করছি, লেদ মেশিন কিভাবে চালাতে হবে। হ্যাঁ, আপনি ভোকেশনাল ট্রেনিং স্কুলগুলোতে যান, এখনো তারা ট্রেডিশনাল টেকনোলজিতে করছে। আপনার কিন্তু ম্যাসিভ কোডিং স্কুল দরকার, আমাদের কারিকুলামটা চেঞ্জ করে দেওয়া দরকার। স্কুলে যেখানে আমরা কিন্তু ট্রেডিশনাল যে পাটিগণিত বা বীজগণিত করছি, আপনার করা দরকার হলো, আমি জানি আমেরিকাতে এখন স্কুলগুলোতে এলিমেন্টারি স্কুলে তার প্রোগ্রামিং, কম্পিউটার প্রোগ্রামিং শিখছে। হ্যাঁ, আমার মেয়ে, হ্যাঁ, তার পাইথন অ্যান্ড জাভা, শি ইজ অনলি 10 years old, তাকে কিন্তু সেটা শিখতে হয়েছে। হ্যাঁ, দে লার্নিং, দে কোডিং অলরেডি। এই কোডিং যদি না শিখি আমরা, আমাদের এই 160 মিলিয়ন লোকের দেশ, সেখানে কিন্তু আপনার বিশাল একটা বেকারত্বের একটা সমস্যা আপনার দেখা দেবে, এবং সেই বেকারত্বের সাথে কিন্তু আসবে অস্থিরতা। হ্যাঁ, আপনি যখনই বেকার হবেন, সামাজিক অস্থিরতা আসবে, সামাজিক অস্থিরতা থেকে রাজনৈতিক অস্থিরতা আসবে, অনেক ধরনের একটা প্রভাব ফেলবে। এবং আমাদের কিন্তু সেইভাবে আমাদের চিন্তা করা উচিত যে আমরা কিভাবে ভবিষ্যতে এই লোকগুলোকে আমরা কর্মমুখী এবং এমপ্লয়েবল করব। ডক্টর তিতুমির, আমরা একেবারে শেষের দিকে যেখান থেকে শুরু করেছিলেন, এবং যেখানে আপনি প্রথম পর্যায়ে গিয়ে বলছিলেন যে চীনের সঙ্গে, ভারতের সঙ্গে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা কি হওয়া উচিত, সেটা আপনি বলবেন। তো শেষ করতে হবে খুব সংক্ষেপে সেই জায়গায়। আমাদের আসলে যে আমরা যদি সামনের দিকে এগোতে চাই, তাহলে বাংলাদেশের 3টা জিনিস দরকার, তাই না? সেটা হচ্ছে উন্নয়নের দিকে যেতে চাই, তাহলে হচ্ছে যে আমাদের একটা পুঁজির প্রবাহ দরকার, কারণ হচ্ছে যে আমাদের সঞ্চয়ের হার বেশি না। দ্বিতীয় দরকার হচ্ছে যে আমাদের প্রযুক্তিগত হস্তান্তর হওয়া দরকার, মানে টেকনোলজি ট্রান্সফারের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেওয়া। হ্যাঁ, তৃতীয় দরকার হচ্ছে যে এইটা একটা প্রোডাকশন নেটওয়ার্ক তৈরি করা দরকার, যাতে আমি এটা উৎপাদন করে সেখানে বিক্রি করতে পারি সেটা। তো এখন মজার জিনিস হচ্ছে যে ভারতের সাথে চীন, বাংলাদেশের সাথে ভারত বা বাংলাদেশের সাথে চীনের যদি সম্পর্কটা চিন্তা করেন, তাহলে এখানে ওটা বড় রকমের গলদ আছে। এই গলদ নিয়ে আমরা কখনো আলোচনা করি না, ছোট্ট করে। সেই আলোচনাটা হচ্ছে না কি, সেটা হচ্ছে যে আমরা ওইখান থেকে শুধু আমদানি করছি, কিন্তু আমাদের কোনো সময় আমরা যদি নিজেকে দাবি করতে চাই যে আমরা সাকসেসফুলি ভারতকেও রাখছি এবং চীনকেও রাখছি, তাহলে তো দুটো সবচেয়ে বড় বাজার, সেই বাজারে কোথাও প্রাথমিক পণ্য আমরা বেশি হারে রপ্তানি করছি না, বা কোথাও মধ্যমেয়াদী বা ইন্টারমিডিয়েট প্রোডাক্টও করছি না, আবার কোথাও হচ্ছে যে এর মাঝামাঝি হচ্ছে না। তার মানে আমাদের নীতিমালা এক ধরনের রাজনৈতিক নির্ভরতা তৈরি করেছে, কিন্তু ভারত এবং চীনের সাথে আমরা কখনোই উৎপাদন নেটওয়ার্ক তৈরি করতে পারিনি। এটি হচ্ছে একটা বড় রকমের ব্যর্থতা। দ্বিতীয় হচ্ছে যে যেটা রাজনৈতিকভাবে আমি মনে করি একটা বড় রকমের সমস্যা, সেটি হচ্ছে যে আপনি যদি ভারত বা আমরা এই দুটোর থেকে আমদানি সবচেয়ে বেশি করি, আর রপ্তানি করি হচ্ছে যে পশ্চিমা বিশ্ব সবচেয়ে বেশি, তাহলে এই দুইটার মধ্যে একটা ভারসাম্যহীনতা আছে। এবং এই ভারসাম্যহীনতা তৈরি হয়েছে হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায়, অর্থাৎ হচ্ছে যে বাংলাদেশের যে বর্তমান ব্যবস্থা চলছে, সেখানে রাষ্ট্রের সঙ্গে জনগণের মধ্যে একটা বিচ্ছিন্নতা তৈরি হয়েছে, সেটা ভোটের মাধ্যমে হয়েছে, এবং তার আমরা প্রতিফলন দেখছি হচ্ছে যে পুঁজির নিরাপত্তাহীনতায়, তার আমরা প্রতিফলন দেখছি হচ্ছে যে আপনার উন্নয়ন কৌশল নির্ধারণের ক্ষেত্রে, তার প্রতিফলন দেখছি আমরা আন্তঃসম্পর্ক তৈরি করার ক্ষেত্রে। ঠিক একই কায়দায় আমরা লক্ষ্য করছি যে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এক ধরনের
কথা বলছে, কিন্তু তার কোনো রকম আসলে সে কি বলতে চায়, কি করতে চায় সেটার মধ্যেও পরিষ্কার কথাবার্তা নেই। এর সাথে আমাদের যুক্ত হয়েছে রোহিঙ্গা সমস্যা, এবং সেইটা মোকাবেলা করে আমরা কিভাবে, তার মানে আমি যেটা বলতে চাই, অর্থনৈতিক কৌশলের ক্ষেত্রে যেমন আমাদের অনেকগুলো ঝুঁকি তৈরি হচ্ছে, একই কায়দায় হচ্ছে যে আমাদের আন্তর্জাতিক সম্পর্ক নিরূপণের ক্ষেত্রে ঝুঁকি তৈরি হচ্ছে। কিন্তু ঝুঁকিটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে নতুন, সেটি হচ্ছে যে ভারত আসলে তার কোনো রাজনৈতিক, বাংলাদেশের ক্ষেত্রে তার রাজনৈতিক কৌশল না থাকার কারণে এবং তার আমলাতান্ত্রিক নির্ভরশীলতার কারণে সে একটা সমস্যা, ঝুঁকির মধ্যে পড়েছে। এরপরে আমি একটা দুটো বিষয় নিয়ে বলে শেষ করে দিচ্ছি, খুবই তাড়াতাড়ি। সেটি হচ্ছে যে বাংলাদেশে সবাই আমরা বলি যে প্রযুক্তির ক্ষেত্রে, এবং আমরা বলছি হচ্ছে যে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়তে চাই। এখন পর্যন্ত আমরা $1 বিলিয়ন রপ্তানিতে যেতে পারিনি। কিন্তু তার চেয়ে মজার বিষয় হচ্ছে, যেটা আসলে মজা না, খুব দুঃখের বিষয়, সেটি হচ্ছে যে বাংলাদেশের পরিকল্পনা কমিশন যে নতুন পরিকল্পনা চলছে, সেটি হচ্ছে যে 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সেখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেপার তৈরি করা হয়েছে, কিন্তু প্রযুক্তি আপনি কিভাবে টেকনোলজিক্যাল ক্যাচিং আপ করবেন, কিভাবে টেকনোলজি ফাইন্যান্স করবেন, কিভাবে, সেগুলো নাই। অর্থাৎ হচ্ছে যে বাংলাদেশের মতো রাষ্ট্রের সবচেয়ে বড় লক্ষ্য বিষয় হচ্ছে যে আপনি কিভাবে আপনার নিজেকে টেকনোলজি বেসকে উঠাবেন। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে আপনার যেটা বড় রকমের সমস্যা তৈরি করবে এবং করছে, সেটি হচ্ছে যে টেকনোলজি যেমন আপনাকে ডিজাইনার বেবি তৈরি করছে, ক্রিসপার টেকনোলজি, আবার একই সাথে আপনি যে কোনো অনুযায়ী চাইতে পারেন। আরেকটি হচ্ছে যে টেকনোলজি কিন্তু আপনাকে এক ধরনের বিচ্ছিন্নতাও তৈরি করবে। তার মানে টেকনোলজির যেমন প্রতি আমাদের এর খুবই আগ্রহ থাকা দরকার উন্নয়নের অপর স্তরে নেওয়ার জন্যে, তেমনি আবার আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এই টেকনোলজি আসলে মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে কি রকম ভূমিকা রাখবে। একটা হচ্ছে যে মানুষ উৎপাদনের এর উপকরণ হিসেবে, অর্থাৎ শ্রমিক হিসাবে, আর একটা হচ্ছে মানুষ হিসেবে। তবে সবশেষে আমি যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে, যেটি দিয়ে শুরু করেছিলাম, সেটি হচ্ছে যে আমরা স্বাধীনতার মাসে এসে আমরা যে উন্নয়নের কথা বললাম, সেই উন্নয়ন আসলে স্বাধীনতার যে মৌল প্রপঞ্চ, অর্থাৎ হচ্ছে যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, সেখান থেকে আমরা অনেক দূরে আছি। এটা কিন্তু একটা, আমরা সুবর্ণ জয়ন্তীর দিকে ধাবিত হচ্ছি, কিন্তু এখনো একটা অসম বাংলাদেশ, রাজনৈতিক অধিকারহীনতার বাংলাদেশের মধ্যে অবস্থান করছি, যেখান থেকে সেখান থেকে উত্তরণটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমি খুব ছোট করে বলবো, যেটা হলো যে আমাদের বাংলাদেশের সাথে চীনের যে সম্পর্ক আছে, সেখানে আমাদের যতটুকু বিনিয়োগ আসছে, সেই বিনিয়োগের সাথে যেটা করতে হবে, আমাদের চীনের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। যেমন ধরেন আমরা কনস্ট্রাকশন সেক্টর আমরা চীনকে অনেক ব্যবহার করছি, চীনের কোম্পানিগুলো ব্যবহার করছি, কিন্তু আমরা কিন্তু লোকাল কনস্ট্রাকশন, ওই ধরনের কনস্ট্রাকশন টেকনোলজি আমরা ডেভেলপ করছি না। এটা আমরা টেকনোলজি ট্রান্সফারের একটা পার্ট অফ দ্য প্রসেস হবে যে আপনি যে ঋণের যে ডিলগুলো হচ্ছে, যে চুক্তিগুলো হচ্ছে, সেখানে একটা অপরিহার্য একটা অংশ থাকা উচিত যে টেকনোলজি ট্রান্সফার। আমাকে যে কোম্পানিগুলো, চাইনিজ কোম্পানিগুলো, এটা যদি পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে হয়, এটা যদি কনস্ট্রাকশনের ক্ষেত্রে হয়, ইন অল কেসেস দ্যার শুড বি এ প্রভিশন ফর টেকনোলজি ট্রান্সফার। এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হলো, চীনের ক্ষেত্রে আমাদের আরেকটা প্রচণ্ড শেখার ব্যাপার আছে, যে চায়না কিন্তু আপনি দেখেন ডেটা পলিসির ক্ষেত্রে চায়না অনেক এগিয়ে আছে, এবং আজকে আলিবাবা, বাইডু এন্ড অল অফ দেম আর মেজর গ্লোবাল প্লেয়ার্স। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওরা কি পলিসি ফলো করেছে, হাউ উই ক্যান রেপ্লিকেট দোজ পলিসি, এটা আমাদের দেখা দরকার আছে। আমার মনে হয় এটা বলে আমি শেষ করবো যে আমাদের কিন্তু উইদাউট ক্যাচিং আপ উইথ অন টেকনোলজিক্যাল ফ্রন্ট আমাদের এই গ্রোথকে আমরা টিকিয়ে রাখতে পারবো না। ধন্যবাদ ডক্টর রাশেদ আলম মাহমুদ তিতুমির এবং ডক্টর হামিদ রশিদ। দর্শক, দুজন অর্থনীতিবিদ কথা বলছিলেন নানা বিষয় নিয়ে, সাফল্যের কথাও তারা উল্লেখ করেছেন, সাফল্যের কৃতিত্ব বিশেষ করে তারা দেশের নাগরিকদের দিতে চাইছেন, কিন্তু এক ধরনের ঋণের বোঝার বা ঋণের জালে বাংলাদেশ আটকে পড়ছে কিনা সেটি নিয়ে এক ধরনের সন্দেহ, সংশয় বা সতর্ক বার্তা তারা উচ্চারণ করেছেন। সেই সঙ্গে আগামী 20, 25, 40 বছর পরে পৃথিবীর চেহারা কি দাঁড়াবে সেটি বাংলাদেশ ঠিকভাবে চিন্তাভাবনা করছে নিয়ে, সেটি নিয়ে ওনাদের মধ্যে যথেষ্ট সংশয় রয়েছে। অর্থাৎ
পরিবর্তিত পৃথিবীর সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টাটা বাংলাদেশের মধ্যে আছে কিনা, এবং এখানে উল্লেখ করা হয়েছে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা, তার ব্যাকগ্রাউন্ড পেপারগুলো নিয়ে, যেখানে বলা হচ্ছে যে ডিজিটাল বাংলাদেশ, কিন্তু টেকনোলজি নিয়ে বাংলাদেশের পরিকল্পনা কি আগামী দিনগুলোতে, সেটি একেবারেই অনুপস্থিত। টেকনোলজি ট্রান্সফারের দিকে গুরুত্ব দেওয়ার কথা হয়েছে, বিশেষ করে চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে। চীন এখানে যেহেতু বেশি বিনিয়োগ করছে, নানা উন্নয়ন প্রকল্পে তাদের ভূমিকা আছে, সেক্ষেত্রে সেই বিষয়টা মনোযোগ দেওয়ার কথা বলা হয়েছে, এবং সেই সঙ্গে বাংলাদেশের টেকনোলজি পলিসি বা ডাটা পলিসি কি হওয়া উচিত বা সেগুলো নিয়ে কাজ করা দরকার। অটোমেশন সামনে বাংলাদেশের বহু মানুষকে, এমনিতেই এখানে বেকারত্বের সংখ্যা আলোচনার মধ্যে এসছে, অনেক একটা নেতিবাচক চিত্র আছে, সেটি আরও ভয়াবহ উঠতে পারে, এবং সেই ভয়াবহ চিত্র দেশে একটা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে। কাজে এই জায়গাগুলোতে এখনই বাংলাদেশের দ্রুত মনোযোগ দেওয়া দরকার, স্কিল ডেভেলপমেন্টের উপরে মনোযোগ দেওয়া দরকার। এবং স্কিল ডেভেলপমেন্ট বলতে যে প্রথাগত যে ধ্যান ধারণার মধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সেই জায়গায় না, সেই প্রশিক্ষণ না বা সেই ধরনের দক্ষতার আসলে এখন আর চাহিদা আছে কিনা, সেটি বিচার্য বিষয়, বিবেচনা করে দেখতে হবে। এবং গ্রোথের কথা বলা হচ্ছে যে ইনক্লুসিভ গ্রোথ হওয়া দরকার, এবং এই নানা ধরনের এই যে টেকনোলজির কথা বলছেন, পলিসি ঠিক না হলে, ডাটা পলিসি ঠিক না হলে, এগুলো না হলে এই গ্রোথ আসলে শেষ পর্যন্ত টেকসই হবে কিনা, সেটি নিয়ে ওনাদের মধ্যে যথেষ্ট সংশয় রয়েছে। চীন এবং ভারতের সঙ্গে সম্পর্কটা, এটি এখানে ওনারা কোনো উৎপাদন সম্পর্ক বাংলাদেশ তৈরি করতে পারছে সেটি মনে করেন না, বরং চীন ভারত থেকে যে আমদানি হচ্ছে তার বিপরীতে রপ্তানিটা বাংলাদেশ করে যে বৈদেশিক মুদ্রা অর্জন করছে, সেটি হচ্ছে আবার পশ্চিমে। কাজে এই সম্পর্কগুলোর মধ্যে এক ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা, যদিও এই ভারসাম্য চীন ভারতের ক্ষেত্রে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের একটা ভারসাম্য নিয়ে বাংলাদেশ অনেক প্রশংসিত, বা বাংলাদেশের ক্ষমতাসীন ব্যক্তিবর্গ অনেক প্রশংসিত, কিন্তু তারপরে ওনারা মনে করেন যে এই জায়গায় যে যথাযথ রাজনৈতিক, অর্থনৈতিক ভারসাম্যটা তৈরি করা দরকার, সেটি এখন পর্যন্ত করা যায়নি, সেই দিকটা তো মনোযোগ দেওয়া দর্শক, আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।